গহীন অরণ্যে গোধূলির আবছা আলোয় যখন সূর্যটা শেষবারের মতো পাহাড়ের আড়ালে ডুব দিচ্ছিল, ৩ বন্ধু অমিত, দীপু আর রিয়া তাদের বাইক নিয়ে গভীর জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটা রাত কাটানো। স্থানীয়রা তাদের আগেই সতর্ক করেছিল, বাবারা, রাতে এদিকটা ভালো নয়, ভূত প্রেতের আনাগোনা আছে। কিন্তু বাইকারদের কানে এসব গল্প ঢোকে না, তাদের কাছে এটা অ্যাডভেঞ্চারের অংশ। সন্ধ্যা নামার আগেই আকাশ কালো করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। কিছু বোঝার আগেই ঝমঝম করে বৃষ্টি নামল। সঙ্গে তীব্র বজ্রপাত আর বাজ। বাইক চালানো অসম্ভব। অগত্যা তারা আশ্রয় খুঁজছিল। দূরে একটা পুরনো ভাঙা কুঁড়েঘর চোখে পড়ল। লোকালয় থেকে অনেক দূরে নির্জন জায়গায় কুঁড়েঘরটা যেন একাকী দাঁড়িয়ে আছে। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা সেখানেই আশ্রয় নিল। ভেতরে ঢোকার পর থেকেই একটা চাপা, ভেজা মাটির গন্ধ আর শ্যাওলার পুরনো গন্ধ তাদের নাকে এসে লাগল। টর্চের আলোয় দেখা গেল ভাঙা মেঝেতে ধুলোর পুরু আস্তরণ। রিয়া কাঁপা গলায় বলল, কেমন যেন অস্বস্তিকর লাগছে জায়গাটা। অমিত হেসে বলল, আরে বাবা, এটা অ্যাডভেঞ্চার, এখন এসব ভূতের গল্প বাদ দাও। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বাইরে ঝড়ের তাণ্ডব চলছে, আর তার সঙ্গে মিশে গেছে অজানা শব্দের এক অদ্ভুত অর্কেস্ট্রা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুঁড়েঘরের পরিবেশ আরও থমথমে হয়ে উঠল। বাইরে বাতাসের শোঁ শব্দের সঙ্গে মিশে এলো কিছু চাপা ফিসফিসানি। যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। প্রথমে তারা ভেবেছিল এটা তাদের মনের ভুল, কিন্তু দীপু হঠাৎ চিৎকার করে উঠল, শুনছিস? কেউ যেন দরজায় ধাক্কা মারছে। সবাই একসঙ্গে দরজার দিকে তাকাল। বাইরে থেকে কেউ ধাক্কা মারছে না, অথচ দরজার পুরনো কপাটটা অল্প অল্প কাঁপছে। অমিত টর্চ নিয়ে বাইরে দেখতে গেল। ফিরে এসে বলল, কিছু নেই, বোধহয় বাতাস। কিন্তু তার কণ্ঠস্বর স্বাভাবিক ছিল না। এরপর রিয়ার আচরণে পরিবর্তন দেখা গেল। সে চুপচাপ এক কোণে বসেছিল। হঠাৎ সে নিজের চুল খোলা রেখে বিড়বিড় করে কি যেন বলতে শুরু করল। তার চোখের চাহনি বদলে গিয়েছিল। দীপু তাকে শান্ত করার চেষ্টা করতেই সে অদ্ভুত এক হাসিতে ফেটে পড়ল। সেই হাসি শুনে তাদের মেরুদণ্ড বেয়ে হিমশীতল স্রোত নেমে গেল। মনে হল রিয়া যেন তাদের চেনা বন্ধু নয়, অন্য কেউ তার শরীরের ভেতরে ঢুকে পড়েছে। অমিত আর দীপু একে অপরের দিকে ভয়ে তাকিয়ে রইল। তাদের মনে হল কুঁড়েঘরের ভেতরটা ছোট হতে শুরু করেছে, আর দেওয়ালের ওপর এক অস্পষ্ট ছায়া নড়াচড়া করছে। সেই ছায়াটা কখনো এক নারীর মতো, কখনো আবার বিকৃত কোনো প্রাণীর মতো দেখায়। একটা ভারী গন্ধ তাদের চারপাশে ছড়িয়ে পড়ল, কাঁচা রক্তের মতো একটা গন্ধ। আচমকা রিয়া উঠে দাঁড়াল। তার চোখ দুটো কালো গর্তের মতো দেখাচ্ছে। সে তাদের দিকে আঙুল তুলে অস্পষ্ট স্বরে বলল, তোমাদের বাইরে যেতে হবে,
এখন যেতে হবে। তার কণ্ঠস্বর অদ্ভুত অচেনা। সে ধীরে ধীরে দরজা খুলল, আর বাইরে থেকে ঠান্ডা বাতাস আর বৃষ্টির জলের ছাট তাদের মুখে এসে লাগল। তারা দেখল রিয়া তাদের বাইরে নিয়ে যাবার জন্য এক অদৃশ্য শক্তির দ্বারা যেন পরিচালিত হচ্ছে। অমিত, দীপু আর রিয়া কুঁড়েঘরের বাইরে এসে দাঁড়াল। বাইরে তখনও অন্ধকার, কিন্তু তাদের মনে হল সেই কুঁড়েঘরটা যেন তাদের দিকে তাকিয়ে আছে, আর তার ভাঙা দরজাটা থেকে এক ঘাঁ ছমছমে বাতাস বেরিয়ে আসছে। সেই রাতেই তাদের কি হয়েছিল কেউ জানে না। পরদিন সকালে স্থানীয়রা সেই জঙ্গলে তাদের বাইক দুটি দেখতে পায়, কিন্তু 3 বন্ধুর কোনো হদিস ছিল না। কিছু বছর পর এক ট্রেকার দল সেই কুঁড়েঘরের সন্ধান পায়। তারা জানায় ভেতরের দেওয়ালে বাইকারদের হেলমেট আর একটা ছেঁড়া ম্যাপ ঝুলছে, আর দেওয়ালে কালো কালি দিয়ে লেখা আছে, তোমরা একা নও। গল্পটা কি আপনার পছন্দ হয়েছে?